হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম, যেটা আমি আগেও বলেছিলাম যে এর ওপর একটা ভিডিও করব। স্পেশালি এসএলএসটির ইন্টারভিউর জন্য যারা প্রিপারেশান নিচ্ছ, আর যাদের সাবজেক্ট ইংলিশ, তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল। কারণ আজকে আমি ইংলিশ পেডাগজির ওপর বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। কারণ অনেকেই যারা অনেক দিন আগে বিএড করেছো, তো তারা অনেকেই পেডাগজির পার্টগুলো ভুলে গেছো, আমাকে অনেকে মেসেজ করছো। তো সেই জন্য আমি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। কারণ প্রশ্ন তো অনেক আছে, অত প্রশ্ন করার এই মুহূর্তে প্রয়োজন নেই, কারণ তোমরা সব ভুলে যাবে। আর ইন্টারভিউতে যে রেশিওতে ক্যান্ডিডেট ডাকা হবে, তাতে আমার মনে হয় না খুব বেশি সময় ধরে এক একজনের ইন্টারভিউ চলবে। ঠিক আছে, তো কিছু কিছু কোয়েশ্চেন যেগুলো করতে পারেন ইন্টারভিউয়ার, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আর ভিডিওর প্রথমে বলে রাখি সবাইকে, যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকে কমেন্ট করে জানাবে, একটু সবার সঙ্গে শেয়ার করো, যাতে চ্যানেলটা আর একটু গ্রো করে সবার কাছে পৌঁছায় ভিডিওগুলো। আর কমেন্টে একটা হাইপ অপশান আছে, যেটায় তোমরা পয়েন্ট দিতে পারো, এর জন্য কোনো রকম টাকা লাগে না। একটা পয়েন্ট হাইপ দিয়ে দিলে তাহলে ভিডিওটার রিচ আর একটু বাড়বে। তো এটাই আমার তোমাদের কাছে সবার কাছে আমার রিকোয়েস্ট, যে এইটুকু অন্তত করো, তাহলে আমারও ভালো লাগবে ভিডিও বানাতে। তো চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি। তো প্রথমে দেখো, ল্যাঙ্গুয়েজ থেকে অনেক রকম প্রশ্ন হতে পারে। আহ, যেমন ইংলিশ, যেহেতু যাদের সাবজেক্ট ইংলিশ, আজকে তাদেরকে টার্গেট করি আমি এটা বানাচ্ছি ভিডিওটা পেডাগজি পার্ট থেকে। যে ইংলিশ জেনারেলি আমাদের কাছে একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যারা বাংলা মিডিয়ামে পড়ি। তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশের ফাংশন কী, এটা একটা প্রশ্ন করতে পারে। বা ইংলিশের ইম্পর্টেন্স কী, ইংলিশ কীভাবে আমরা পড়াবো। ঠিক আছে, তো এই যে প্রশ্নগুলো কিন্তু তোমাকে করা হতে পারে। জাস্ট ব্রিফে তোমাকে আনসার দিতে হবে, খুব শর্টে আনসার দিতে হবে। তাহলে দেখো বলছে, ইন ইন্ডিয়া ইংলিশ ইজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বাট ইট ইজ আ মডার্ন উইন্ডো অফ দ্য ওয়ার্ল্ড। ইট ইজ দ্য মিনস অফ ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলেও ইংলিশের যে ইম্পর্টেন্স, সেটা কিন্তু মানে অনস্বীকার্য। কারণ ওয়ার্ল্ড ওয়াইড এই একটা ল্যাঙ্গুয়েজে কিন্তু চলে। এটা একটা মানে মিডিয়াম ফর কমিউনিকেশনও বলতে পারি, বিজনেস ল্যাঙ্গুয়েজও বলতে পারি। তার মানে ইংলিশ শেখাটা কিন্তু আমাদের জন্য খুবই প্রয়োজনীয়, ঠিক আছে, ফর ফিউচার। তো এই যে ইংলিশের ফাংশনগুলো কি কি, দেখো, একটা হচ্ছে কমিউনিকেটিভ ফাংশন। তোমাকে শর্টে জিজ্ঞেস করতে পারে এর ফাংশনগুলো একটু বলুন, ঠিক আছে। তো একটা হচ্ছে কমিউনিকেটিভ ফাংশন, দেখো প্রত্যেকটা ফাংশন আমি মানে শর্টে লেখা আছে, একটুখানি তোমরা দেখে নিতে পারো। রেগুলেটরি ফাংশন, যেমন এই যে বললাম অ্যাডমিনিস্ট্রেশন, কোর্ট, ল, এই সমস্ত জায়গাতে, প্রায় সমস্ত রকম সরকারি জায়গাতে কিন্তু ইংলিশটাই একটা কমন ল্যাঙ্গুয়েজ, মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি সব জায়গাতেই প্রায়। ইনস্ট্রুমেন্টাল ফাংশন, ফর্মাল এডুকেশনেও দেখবে আমরা ইংলিশের ব্যবহার করি। অকুপেশনাল ফাংশন, এটা তো আমরা সবাই জানি, সবাইকে এগুলো ফেস করতে হয়। ক্রিয়েটিভ ফাংশন। তো এই হচ্ছে কতগুলো ফাংশন যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো তোমাদের করতে পারে যে দুটো ফাংশন বলুন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে, বা ইংলিশের ইম্পর্টেন্স কী কী তার উপর দুটো পয়েন্টস বলুন। তখন কিন্তু এই পয়েন্টসগুলো আমাদের বলতে হবে। ফাংশন যদি পয়েন্ট জিজ্ঞেস করি ইম্পর্টেন্স কী, তখন কিন্তু আমরা এই অকুপেশনাল ফাংশন বা ইনস্ট্রুমেন্টাল ফাংশন এগুলো বলার দরকার নেই। তখন আমরা জাস্ট এই জায়গাগুলো বলি, ইট ইজ আ ল্যাঙ্গুয়েজ অফ অ্যাডমিনিস্ট্রেশন, কোর্টস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, ইট ইজ আ বিজনেস ল্যাঙ্গুয়েজ। মানে এই কথাগুলো আমাদের বলতে হবে। আর যদি তোমাকে ফাংশন জিজ্ঞেস করে তখন আমরা এইগুলো বলবো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রবলেম ইন টিচিং ইংলিশ, খুব ইম্পর্টেন্ট কিন্তু, যেটা অধিকাংশ টিচাররাই ফেস করে, স্টুডেন্টরাও পড়তে গিয়ে সমস্যার সম্মুখীন হয়। এই প্রশ্নটা কিন্তু খুব কমন প্রশ্ন, যেটা তোমাদের করতে পারে, যে হোয়াট আর দ্য প্রবলেমস ইন টিচিং ইংলিশ। আপনার কি মনে হয় যে মানে ইংলিশ শেখাতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে আপনি? তো সেক্ষেত্রে আমাদের এই প্রবলেমগুলো একটুখানি বলতে হবে। যেমন ল্যাক অফ কোয়ালিফাইড অ্যান্ড এফিশিয়েন্ট টিচার। হ্যাঁ, তো এখানে একটা জিনিস তোমাকে বললেই সঙ্গে সঙ্গে হয়তো বলতে পারে যে প্রত্যেকের কোয়ালিফিকেশন আছে, এফিসিয়েন্সি আছে বলেই তারা কিন্তু পড়াচ্ছে। এখানে কোয়ালিফাইড এফিসিয়েন্ট টিচার মানে কিন্তু এই শুধুমাত্র একাডেমিক কোয়ালিফিকেশনের কথা বলা হচ্ছে না। যেমন ধরো যে ইংলিশ পড়াতে যাবে তার নিজেরও ইংলিশে কিন্তু ফ্লুয়েন্সিটা দরকার।
এই যে কোয়ালিফিকেশনের কথা বা এক্সপিরিয়েন্সের ব্যাপার যেটা, হ্যাঁ, তো সেইটা কিন্তু যেমন আমাদের রিক্রুটমেন্টের জন্য কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স লাগে না। হ্যাঁ, আমাদের গ্র্যাজুয়েট বা মাস্টার্স হলে আমরা কিন্তু বিএড থাকলে পরীক্ষা দিতে পারি, কিন্তু যে এক্সপিরিয়েন্স পড়ানোর যে অভিজ্ঞতা একটা থাকে, হ্যাঁ, সেটা একটা প্রয়োজন। কিংবা এই যে ইংলিশে ফ্লুয়েন্সি, ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ পড়াচ্ছ, ল্যাঙ্গুয়েজে যে কথা বলার যে ব্যাপারটা, দক্ষতা, সেইগুলোর অনেক সময় অভাব থাকে। ডিফেক্টিভ মেথডস অফ টিচিং, আমরা ম্যাক্সিমাম কি হয়, পড়ানোর উদ্দেশ্যটাই হচ্ছে স্টুডেন্টকে পাস করানো, ঠিক আছে? তো এই যে মেথডটা, এখান থেকে বেরিয়ে আসতে হবে, ল্যাঙ্গুয়েজকে শেখানোর উপর জোর দিতে হবে, ফোকাস করতে হবে। হ্যাঁ, তো এই একটা কারণ হতে পারে। ভ্যারিয়েশন ইন ইংলিশ সিলেবাস, বিভিন্ন জায়গায় আমরা যদি পুরো ইন্ডিয়ার ব্যাপারটাই দেখি, সিবিএসসি, আইসিএসসি, আমাদের বেঙ্গলি মিডিয়াম, বিভিন্ন মিডিয়াম আছে, প্রত্যেকটা মিডিয়ামে দেখো সিলেবাস কিন্তু আলাদা আলাদা, একটা মানে আহ, মানে ইউনাইটেড কোনো সিলেবাস কিছু নেই যেটা সবাই পড়তে পারবে, ঠিক আছে? তো এটা একটা প্রবলেম হতে পারে। ল্যাক অফ টিচিং মেটেরিয়ালস, ইংলিশ পড়ানো মানে শুধু ডাস্টার আর তোমার চক কিংবা একটা বইটাই যথেষ্ট নয়, অনেক চার্টের দরকার হয়, অনেক মডেলের দরকার হয়, সেইগুলো সব স্কুলে অ্যাভেলেবেল থাকে না। ওভার ওভার ক্রাউডেড ক্লাস, এটাও খুব ইম্পর্টেন্ট। টিচার স্টুডেন্টের যে রেশিও হওয়া দরকার তার থেকে অনেক বেশি স্টুডেন্ট একটা ক্লাসের মধ্যে থাকে, তার ফলে প্রপার কেয়ার নেওয়া সম্ভব হয় না। ল্যাক অফ ক্লিয়ার কাট অবজেক্টিভস, এই যে কেন আমরা পড়াশোনা করছি, অনেক স্টুডেন্টের কাছে এরকম কোনো ক্লিয়ার কাট অবজেক্টিভই থাকে না, আমরা শুধু পড়ছি মার্কস পাওয়ার জন্য, কিন্তু তাছাড়াও পড়ার আরও অনেক কিছু অবজেক্টিভ থাকতে পারে। তো এই কারণগুলো তোমার হতে পারে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে হোয়াট আর দ্য প্রবলেমস ইন টিচিং ইংলিশ, ঠিক আছে? তো এইগুলো তোমরা বলতে পারো। সব না বলতে পারলেও যেগুলো তোমাদের মনে হচ্ছে খুব রিলিভেন্ট, সেগুলো তোমরা দুটো একটা পয়েন্ট বললেই হবে, খুব বেশি সময় তো তবে দেবে না। আচ্ছা, এই একটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যে কোঠারি কমিশন অ্যান্ড থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, এই কোঠারি কমিশনটা কি সেটা নিয়ে কিন্তু অনেক সময় প্রশ্ন করতে পারে যে কোঠারি কমিশনে ব্যাপারটা একটু বলুন, কত সালে তৈরি হয়েছিল, ঠিক আছে? এই ইয়ারটা মনে রাখতে হবে। থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা কি, যে প্রাইমারিতে কি পড়ানো হবে, আপার প্রাইমারিতে কি পড়ানো হবে, হায়ার সেকেন্ডারিতে কি পড়ানো হবে, ঠিক আছে? এই যে ব্যাপারগুলো, এইটাই হচ্ছে কোঠারি কমিশনের কিন্তু বলা আছে। যেমন ধরো লোয়ার প্রাইমারি লেভেল কতটুকু, 1 থেকে 4, ঠিক আছে? আপার প্রাইমারি হচ্ছে 5 থেকে 6, আবার দেখো 7 থেকে 10 একটা, হুম। তো এই যে আলাদা আলাদা পার্টগুলো আছে, এখানে কোন জায়গাতে কি পড়ানো হবে, ইংলিশটা কিভাবে পড়ানো হবে, সেইগুলো কিন্তু এখানে সমস্ত কিছু বলা আছে। তো কোঠারি কমিশনটা তোমরা পারলে একটা স্ক্রিনশট নিয়ে নেবে, নিয়ে একটুখানি পড়ে যাবে কোঠারি কমিশনটা। এটা থেকে প্রশ্ন আসতে পারে, কিছু কিছু অ্যাক্ট থেকে প্রশ্ন আসতে পারে, আমি বলছি পরে আস্তে আস্তে। তো নেক্সট দেখো মেথডস অফ টিচিং ইংলিশ। তো ওটা তো গেল প্রবলেম, ইংলিশের ইম্পর্টেন্স। এবার কি কি মেথডে আমরা ইংলিশ পড়াতে পারি, এটাও খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, যে তোমাকে তো প্রশ্ন করতে পারে যদি তুমি সিলেক্টেড হয়ে যাও তখন তুমি ইংলিশটা স্টুডেন্টদের কীভাবে ইংলিশ শেখাবে। তো মেইন 3-4টে মেথড আমাদের একটু মনে রাখতে হবে, যেমন ট্রান্সলেশন কাম গ্রামার মেথড, ঠিক আছে? ডাইরেক্ট মেথড আছে একটা, হ্যাঁ। তারপরে দেখো ডক্টর ওয়েস্ট নিউ মেথড, এটা এটা অ্যাকচুয়ালি এই মেথডগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়, ওল্ড মেথড আর নিউ মেথড। তো এখানে আমরা এইটাকে নিউ মেথড বলতে পারি। সাবস্টিটিউশন টেবিল মেথড আছে, বাইল্যাঙ্গুয়াল মেথড আছে, ঠিক আছে? তো বাইলিঙ্গুয়াল যে মেথড, এটাও খুব এফেক্টিভ মেথড, মানে দুটো ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যারা আমি কাউকে ইংলিশ পড়াচ্ছি তখন আমি বাংলার সঙ্গে ইংলিশটা মিশিয়ে পড়ালাম, কারণ তার মাদার টাং বাংলা, তো সেক্ষেত্রে তার বুঝতে সুবিধা হবে। এটা আমরা করতে পারি। ট্রান্সলেশন ক্রাম গ্রামার মেথডে আমরা করতে পারি, একটা ভাষাতে ট্রান্সলেট করে করে আমরা বোঝাতে পারি। তো কার কোনটা বেশি এফেক্টিভ মনে হচ্ছে, শুধু বইতে যেটা লেখা আছে সেটা নয়, তোমাদের যেটা নিজের মনে হচ্ছে সেটা করে তোমরা দেখতে পারো। কারণ ব্যাপারটা হচ্ছে তোমাকে অনেক সময় প্রশ্ন করতে পারে যে আপনার এটা কেন মনে হচ্ছে বেস্ট মেথড, যা কেন মনে হচ্ছে এটা সব থেকে এফেক্টিভ। তো এইগুলো কিন্তু তোমাদের প্রশ্ন করা হতে পারে, তো মেথডগুলো একটু ভালো করে মনে রাখতে হবে কি কি মেথডে পড়ানো যেতে পারে। আচ্ছা, নেক্সট আসছে এবার টিচিং এইডস। এটা তো খুব ইম্পর্টেন্ট, আশা করি তোমরাও সবাই জানো যে টিচিং এইডস কোনগুলো। আমরা ধরো 3 ধরনের টিচিং এইডস ইউজ করি, একটা হচ্ছে ভিজুয়াল, একটা অডিও, আর একটা হচ্ছে অডিও ভিজুয়াল, ঠিক আছে? তো ভিজুয়াল এইডস এর মধ্যে দেখো ব্ল্যাক বোর্ড, ঠিক আছে, প্ল্যানেল বোর্ড আছে, চার্ট, ম্যাপ, স্লাইড প্রজেক্টর, ওভারহেড প্রজেক্ট, এর অনেক সময় ফুল ফর্ম জিজ্ঞেস করে, ওএইচপির ফুল ফর্মটা বলুন, ঠিক আছে? তো টিএলএম এর যেমন ফুল ফর্ম অনেক সময় জিজ্ঞেস করা হয়। তো এইগুলো হচ্ছে আমাদের ভিজুয়াল, এখানে শুধুমাত্র আমরা দেখতে পাবো, এখানে কোনো রকমভাবে আমরা সাউন্ড পাই না।
অডিও এডসের মধ্যে কি পড়ছে দেখো, অডিও এডস মধ্যে অডিও ক্যাসেট প্লেয়ার আছে, রেডিও আছে, এখানে শুধু শোনা যায়, ঠিক আছে, কিছু দেখা যায় না। আর সব থেকে এফেক্টিভ কি অডিও ভিজুয়াল এডস, যেখানে তোমার ভিডিও ক্যাসেট প্লেয়ার আছে, যাকে আমরা ভিসিপি বলছি, ভিডিও কম্প্যাক্ট ডিস্ক প্লেয়ার ভিসিডি যাকে বলা হয়, টিভি আছে, ফিল্ম প্রজেক্টর আছে, এগুলোতে আমরা দেখতে শুনতে দুটোই করতে পারি, ঠিক আছে। তো এটা এটা সব থেকে বেশি এফেক্টিভ হবে পড়ানোর ক্ষেত্রে। তো জিজ্ঞেস করতে পারে যে একটা অডিও ভিজুয়াল এডসের নাম বলুন বা একটা অডিও এডসের নাম বলুন, ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে। ল্যাঙ্গুয়েজ স্কিল, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, যেখানে আমরা দেখতে পাচ্ছি লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই চারটে কিন্তু সিকোয়েন্স ওয়াইজ মনে রাখতে হবে। তোমাকে কিন্তু সিকোয়েন্স জিজ্ঞেস করতে পারে, কিভাবে আমরা শিখছি, প্রথমে আমরা শুনি, তারপরে বলি, তারপরে পড়ি, তারপরে লিখি, ঠিক আছে। এই যে চারটে স্টেপ আমাদের কিন্তু ফলো করতে হবে, হ্যাপাজার্ডলি বললে কিন্তু হবে না। কার পর কি আসে অনেক সময় জিজ্ঞেস করে। আচ্ছা, তো এখানে দেখো ল্যাঙ্গুয়েজ স্কিল দু রকম হয়, একটা হচ্ছে ওরাল, একটা হচ্ছে রিটেন। হ্যাঁ, ওরালের মধ্যে পড়বে লিসনিং অ্যান্ড স্পিকিং, আর রিটেনের মধ্যে পড়বে রিডিং আর রাইটিং। কারণ পড়ার জন্য একটা কিছু লেখার দরকার হয়, মানে লেখা আমাদের দেখতে হয়, টেক্সট দেখতে হয়, একটা রিটেন, আবার লেখার জন্য তো ওটা রিটেন পড়েই যাচ্ছে। তো ল্যাঙ্গুয়েজ স্কিলকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা ওরাল, একটা রিটেন। ওরালের মধ্যেই দুটো আর রিটেনের মধ্যে এই দুটো, ঠিক আছে। এই প্রশ্নগুলো একটু মনে রাখতে হবে। নেক্সট আসছে দেখো লিসনিং সিচুয়েশন। তো লিসনিং যে সিচুয়েশন, বেসিক্যালি আমরা দু রকমের বলি, একটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ, একটা নন ইন্টারঅ্যাক্টিভ। ইন্টারঅ্যাক্টিভ মানে হচ্ছে যেখানে আমরা মানে স্পিকার লিসনার দুজনেই কমিউনিকেট করতে পারছি আর কি, যেমন ধরো টেলিফোন কনভারসেশন, ফেস টু ফেস কনভারসেশন, যেমন ধরো এই যে ইন্টারভিউটা দেবে তোমরা, এটাও কিন্তু একটা ইন্টারঅ্যাক্টিভ কনভারসেশন হবে, যেখানে একজন প্রশ্ন করবে আর একজন উত্তর দেবে, ইন্টারাকশন হচ্ছে। কিন্তু নন ইন্টারঅ্যাক্টিভ কোনগুলো, যেগুলো হচ্ছে ধরো যেমন রেডিও, টিভি, ফিল্ম, এখানে হয় শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি, আমি সব জিনিসগুলোকে রিসিভ করছি, আমি কিন্তু কোনো রকমভাবে রেসপন্স করতে পারছি না এখানে, ঠিক আছে। তো এগুলোকে আমরা নন ইন্টারঅ্যাক্টিভ সিচুয়েশন বলবো। আচ্ছা, এটা রিমেডিয়াল টিচিং খুব প্রয়োজন স্কুলের ক্ষেত্রে, উইক স্টুডেন্টের ক্ষেত্রে। তো প্রথমে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ রিমেডিয়াল টিচিং, ঠিক আছে। তো এটা মনে রাখতে হবে রিমেডিয়াল টিচিং কাকে বলে। নেক্সট হচ্ছে রিমেডিয়াল টিচিং কাদের দরকার হয়, হু নিডস রিমেডিয়াল টিচিং। ফার্স্ট হচ্ছে যে স্টুডেন্টদের মেমোরি পুয়ার হয়, ঠিক আছে, ইজিলি যারা ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, ঠিক আছে, পুয়ার কম্প্রিহেন্সিভ পাওয়ার। তারপরে কি কি আছে দেখো, ল্যাক অফ লার্নিং মোটিভেশন, পড়াশোনার প্রতি ইচ্ছা নেই, সেলফ কনফিডেন্স নেই, আমার দ্বারা হবে না এরকম একটা ব্যাপার কাজ করছে, মিক্স থিংস আপ ইজিলি, ধরো ম্যাথসের সঙ্গে ফিজিক্স গুলিয়ে ফেলছে, হিস্ট্রির সঙ্গে জিওগ্রাফি গুলিয়ে ফেলছে, মানে কনসিস্টেন্সিটা কম, উইক ইন প্রবলেম সলভিং পাওয়ার, সহজে কোনো জিনিসকে সলভ করতে পারছে না, ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং, নতুন কোনো জিনিস বোঝার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, কম্প্রিহেন্সিভ পাওয়ার উইক, নিড মোর টাইম টু কমপ্লিট অ্যাসাইনমেন্ট অর টাস্ক, যেটা একটা ক্লাসের মধ্যে কেউ সবাই যদি 15 মিনিটে করে, তার হয়তো 1.5 ঘন্টা সময় লেগে গেছে। তো এই ধরনের যে ক্যান্ডিডেট বা স্টুডেন্টরা আছে, তাদেরকে ওই পার্টিকুলার ক্লাসরুমের মধ্যে সবার মধ্যে পড়িয়ে বোঝানোটা পসিবল নয়, তো তাদের জন্য স্পেশাল ক্লাসের ব্যবস্থা করতে হয়, দ্যাট ইজ রিমেডিয়াল টিচিং। তো এই রিমেডিয়াল টিচিং থেকে অনেক রকম প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, যে রিমেডিয়াল টিচিং আপনি কিভাবে দেবেন, কোন সময় দেবেন, ক্লাস আওয়ারের মধ্যে তো আর দেওয়া সম্ভব নয়, তো তখন কিভাবে প্ল্যান করবেন। তো এই এই ধরনের প্রশ্নগুলো করা হতে পারে। আর রিমেডিয়াল টিচিং কাদের দরকার হয় সেগুলো অনেক সময় প্রশ্ন করা হয়, তো এইগুলো মনে রাখবে, যাদের মধ্যে এই ডেফিসিয়েন্সিগুলো আছে, এই প্রবলেমগুলো আছে, তাদেরই রিমেডিয়াল টিচিংয়ের দরকার হয়, সবার নয়। আচ্ছা, এইবার একটা প্রশ্ন দেখো, প্রসিজিওর অফ টিচিং প্রোজ। এই যে প্রোজ আর পোয়েট্রি, আমাদের লিটারেচার, যাদের সাবজেক্ট ইংলিশ, তো লিটারেচার থেকে প্রশ্ন হবেই। তো এই যে প্রোজ আর পোয়েট্রি পড়ানোর যে প্রসেস, সেটার সম্বন্ধে অনেক সময় প্রশ্ন করতে পারে, যে একটা ক্লাস 9-এর ছেলেকে বা 12-এর ছেলেকে কীভাবে আপনি প্রোজ পড়াবেন, কীভাবে আপনি পোয়েট্রি পড়াবেন, বোঝাবেন। তো এর অনেকগুলো প্রসিজিওর আছে, যেমন ধরো প্রিপারেশন আছে, প্রেজেন্টেশন আছে, হোম অ্যাসাইনমেন্ট আছে, ঠিক আছে। তো এই তিনটে থ্রু আমরা করতে পারি। একটা প্রথমে তো একটা ওভারঅল সাম আপ করে দিলাম, কোনো জিনিসকে বোঝালাম, তারপরে সেটাকে প্রেজেন্ট করা ঠিকঠাক করে, গল্পের মতো করে হতে পারে, ছবির মতো করে হতে পারে, যে যতটা ইনোভেটিভভাবে বোঝাবে। এবং হোম অ্যাসাইনমেন্ট, যা পড়ালাম তার উপর কিছু কোয়েশ্চেন দিয়ে দেওয়া হলো হোমওয়ার্ক হিসেবে, যে বাড়ি থেকে সলভ করে নিয়ে আসবে, তাহলে কী হবে, তাদের পড়ার একটা মোটিভেশন থাকবে, এটা আমার হোমওয়ার্ক, আমাকে পড়তে হবে। তো এর ওপর প্রশ্ন হতে পারে যে কিভাবে
আপনি পড়াবেন প্রোজ, কিভাবে পড়াবেন পোয়েট্রি, একই রকম প্রসিজিওর, শুধুমাত্র দেখো অ্যাপ্রিসিয়েশন আর কম্প্রিহেনশন। তো এই অ্যাপ্রিসিয়েশন কিন্তু আমরা প্রোজের ক্ষেত্রেও বলতে পারি। যখন কোনো একটা স্টুডেন্ট ভালো পড়ছে তাকে একটু অ্যাপ্রিসিয়েট করা, যাতে কি হবে, তার পড়ার মোটিভেশনটা বাড়বে, যে হ্যাঁ আমি পারবো। ঠিক আছে, এই মনের মধ্যেই কনফিডেন্সটা তার তৈরি করতে হবে, তার জন্য এটা আমরা করতে পারি। তো এই প্রসেসে আমরা কিন্তু পোয়েট্রি বা প্রোজ পড়াতে পারি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট খুব ইম্পর্ট্যান্ট দুটো মেথড, ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ। প্রশ্ন করাই হয়, প্রায় প্রশ্ন করা, যে ইন্ডাকটিভ মেথড ডিডাকটিভ মেথড কাকে বলে, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ মেথড, গিভ অ্যান এক্সাম্পল অফ ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ মেথড। তো এই প্রসেসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো এইগুলো একটুখানি দেখে নেবে তোমরা, ডেফিনেশন থেকে এক্সাম্পল, এক্সাম্পল থেকে ডেফিনেশন, কোন মেথডে হয়, এরকম তোমাকে প্রশ্ন করবে। তো এই দুটো মেথড একটু ভালো করে পড়ে নেবে, তোমরা পারলে একটা স্ক্রিনশট নিয়ে নেবে বা পজ করে লিখে নিতে পারো। আচ্ছা, এক্সাম্পল যেমন ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথডের দেখো এক্সাম্পল দেওয়া আছে। ইফ আ রিসার্চার অবজার্ভস দ্যাট আ সার্টেন স্পিসিস অফ বার্ড migrates south every winter, they might generalize that all birds of that species migrate south during winter. ঠিক আছে, তার মানে কি বলছে, একটা টিচার যদি দেখে যে একটা বার্ড যারা সাউথের দিকে চলে যাচ্ছে প্রত্যেক উইন্টারে, ঠিক আছে, তাহলে সবাই কি এটাকে জেনারেলাইজ করতে পারে যে সব বার্ড হয়তো উইন্টার হলেই সাউথের দিকে চলে যায়। ঠিক আছে, এটা ইন্ডাকটিভ মেথড। আর ডিডাকটিভে কি বলছে দেখো, if a theory states that all mammals have lungs, a researcher might deduce that a specific mammal, such as a dog, has lungs because it is a mammal. ওই যে বললাম, থিওরি থেকে একটা এক্সাম্পলে আসছে, তো এটা আমরা তোমার ডিডাকটিভ মেথডে ইউজ করতে পারি। এগুলো এক্সাম্পল দুটো দেওয়া আছে, তোমরা তোমাদের মতো করে এক্সাম্পল দিতে পারো। যে তোমাকে জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ ডিডাকটিভ মেথড, গিভ অ্যান এক্সাম্পল। ওকে, আচ্ছা, method of teaching grammar. Grammar plays an important role in a language, বিশেষ করে রিটেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তো মেথড অফ টিচিং গ্রামার, কিভাবে আমরা মেথড মানে কিভাবে আমরা গ্রামার পড়াতে পারি, ট্র্যাডিশনাল মেথডে পড়াতে পারি, ইনফর্মাল মেথডে পড়াতে পারি। ঠিক আছে, রেফারেন্স বা কোরিলেশন মেথড, কিংবা ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ মেথড। ঠিক আছে, এই চারটেতে আমরা কিন্তু পড়াতে পারি। এবার কোনটা বেশি এফেক্টিভ, যেমন ধরো ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথডটা যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু অনেক বেশি এফেক্টিভ হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কোন মেথডটা আপনার কাছে বেশি এফেক্টিভ মনে হয় বা যেটা সহজে স্টুডেন্টরা শিখতে পারবে। ঠিক আছে, তো এই যে প্রশ্নগুলোকে ডিটেলে একটুখানি তোমরা, বই সবার কাছেই আছে, একটুখানি ডিটেলে পড়ে যাবে, কারণ ডিটেলে সব কিছু করতে গেলে অনেক বড় অনেক লেন্দি ভিডিও হয়ে যাবে। তো তোমরা, আমি পয়েন্টসগুলো বলে দিলাম, এইগুলোর ওপর একটুখানি নিজেরা দেখে যাবে যাতে তোমাদের সুবিধা হয় কোয়েশ্চেন করবে যখন। আচ্ছা, এইবার কিছু ইম্পর্টেন্ট ইয়ার আছে, ইম্পর্টেন্ট অ্যাক্ট আছে, যেগুলো কিন্তু তোমাদের ধরা হতে পারে। এইগুলো খুব ভালো করে মনে রাখবে। যেমন ন্যাশনাল পলিসি অন এডুকেশন, এনপি যাকে বলা হয়, শর্ট ফর্মটা মনে রাখবে। হ্যাঁ, তো এটা প্রথম প্রমালগেট হয়েছিল কবে, 1964-এ। তো এখানে অ্যাকচুয়ালি এর অবজেক্টিভ কি, টু প্রমোট এডুকেশন অ্যামং ইন্ডিয়ানস। ঠিক আছে, ইন্ডিয়ানদের মধ্যে এডুকেশনকে ছড়িয়ে দেওয়া এনপির মেন অবজেক্টিভ আর কি, যেটা তৈরি হয়েছিল 1968-এ। প্রশ্ন করা হয় কিন্তু এই প্রশ্নগুলো, ভেবন এগুলো শুধু জিকের কোয়েশ্চেন। দ্য ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, যাকে আমরা বলছি এনসিইআরটি, খুব ইম্পর্টেন্ট কিন্তু, অনেক সময় এর ফুল ফর্ম প্রায় জিজ্ঞেস করা হয়, এনসিইআরটির ফুল ফর্ম। ঠিক আছে, আচ্ছা, ডেভেলপ দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এনসিএফ, কবে করেছিল, 2005-এ। তাহলে এনসিইআরটি এনসিএফ ডেভেলপ করেছিল কবে, 2005-এ। প্রশ্ন করা হয় কিন্তু। দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অফ 2002 included the Article 21A in the Indian Constitution, making education a fundamental right. কত সালে কোন আর্টিকেলে করা হয়েছিল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, দ্য রিট অফ রাইট হবে এটা। ঠিক আছে, দ্য রাইট অফ Children Free and Compulsory Education Act was proposed on 4th August 2009 and it came into effect on 1st April 2010. তাহলে
প্রপোজ করা হয়েছিল 2009-এর অগস্টে, কিন্তু এটা কার্যকরী হয়েছিল কবে? 1 এপ্রিল 2010। ঠিক আছে, এই কতগুলো জিনিস কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, এগুলো খুব আসে এক্সামে। আচ্ছা, মরফোলজি কাকে বলে? কিছু কিছু টার্ম তোমাকে জিজ্ঞেস করতে পারে, মরফোলজি জিনিসটা কি? হ্যাঁ, ইট ইজ দ্য স্টাডি অফ ইন্টারনাল স্ট্রাকচার অফ ওয়ার্ড। যেমন ধরো ওয়্যার এভারের মধ্যে আমরা কি পাচ্ছি? ওয়্যার অ্যান্ড এভার। ঠিক আছে, ক্লাস ওয়ার্কের মধ্যে ক্লাস অ্যান্ড ওয়ার্ক। এই যে ছোট ছোট জিনিসগুলো, ওল্ড অ্যান্ড আর, এই যে ছোট ছোট ভাগ ইউনিটগুলোকে আমরা বলছি মরফোলজি। ঠিক আছে, আচ্ছা, এবার কিছু কিছু ইম্পর্টেন্ট অ্যাক্রোনিম আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। তোমার ফুল ফর্ম জিজ্ঞেস করতে পারো অনেক সময়। যেমন ডে বলো, ডেয়ারের ফুল ফর্ম বলো। যেমন হু এর ফুল ফর্ম একটা থাকে, ঠিক আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সেরকম এগুলোরও কিছু কিছু ফুল ফর্ম, যেগুলো স্পেশালি আমরা স্টাডির ক্ষেত্রে একাডেমিক্সে ইউজ করি। তো এইগুলো একটু মনে রাখবে। আচ্ছা, আরেকটা ব্যাপার, এই যে টার্ম মরফোলজি ছাড়াও কিন্তু আরও মরফেমস আছে, ডিপথ্রংস আছে। তারপরে ধরো তোমার হোমোফোনস, হোমোনিমস, অ্যাক্রোনিমস। এইগুলো তোমাকে বললো হোমোফোনস আর হোমোনিমসের মধ্যে ডিফারেন্স বলুন। হ্যাঁ, তো এইগুলো কিন্তু একটু দেখে যাবে। এখন তোমরা যে কোনো বইতেও দেখতে পারো, নেটেও অ্যাভেলেবেল আছে, ওইগুলো একটুখানি তোমরা দেখে নেবে, কারণ এ থেকে তো প্রচুর প্রশ্ন হয়। তবে যেগুলো থেকে একদম প্রশ্ন করার চান্স খুব বেশি, সেইগুলো আমি তোমাদের একটু বলে দিলাম। যে পয়েন্টসগুলো আমি বলে দিলাম ওগুলো একটুখানি এলাবোরেটলি দেখে যাবে। হয়তো ডিটেলে খুব বেশি জিজ্ঞেস করবে না, কিন্তু যদি করেন তো সেক্ষেত্রে দেখে গেলে তোমাদেরও কনফিডেন্স থাকবে যে হ্যাঁ, আমরা আনসারটা দিতে পারবো। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো একটুখানি ভালো করে দেখেছো। আশা করি কিছু প্রশ্ন এখান থেকে তোমাদের তো করা হবে। এরপরও যদি তোমাদের মনে হয় যে অন্য কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করলে হয়, মানে দরকার, তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করব সেই টপিকটাকে কভার করার। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই। নেক্সট ক্লাসে আবার একটা নতুন টপিক নিয়ে আলোচনা করা হবে।